জি रामजी खबै लाइथानाय सांग्रांशालाव वेस्ट बेंगल इदि रेड रुमानि थायो वेस्ट बेंगलनि मन्त्रिरग्रा ममता बेनार्जी सगैमा यागुल उरनांमानि तै तिप्रामथा तै बीजेपीनि बिसिंगो तुमफ्लाय तंमानि नुतयै कक्तमा थुमनायनि बसकांगो खोखेंका त्रिपुरा हासनि मन्त्रिरग्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह कक्तमा थुमनायनि बसकांगो फाशला त्रिपुरा हासनि मन्त्रिरग्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह शाखा कदगमा साल रमै महात्मा गांधी मनरेगा निमुं सलायै विकसित भारत ग्यारान्टी फर रोजगार एंड आजीविका मिशन हायकबा बीबी जी रामजी मुं स्लाइजाकमानि बाय सामुं तांनाय रगनि साल बांग्रि बुइ रिजाखा अब हायके कताल केरं तुबुजागै सामुं तांगै चानाय रगनि साल सारा स्लायै साल सारा नैजिबा साल बांग्रि बुइ रिजाखा तै आबाय बाक्सा मजुरि गोनां सामुं नि ग्यारान्टी रिजाखा अबाहायनो साक्लाय रेखा त्रिपुरा हासनि मन्त्रिरग्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह लगियो तंग हासनि मंत्री अग्रानी लगी बीजेपी हास्ट्री कास्को एमपी राजीव भट्टाचार्य पंचायत मंत्री किशोर बर्मन प्रदेश बीजेपी मीडिया इंचार्ज सुनीत सरकार प्रदेश बीजेपी সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে প্রারম্ভিক আলোচনা আমাদের সামনে রেখেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী হায়ার এডুকেশন এবং পঞ্চায়েত দপ্তরের অন্যান্য দপ্তরের শ্রী কিশোর বর্মন মহোদয় তাছাড়া আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এই প্রেস কনফারেন্সে মিডিয়া ইনচার্জ তাকে সবসময় আপনারা দেখেন আমাদের যখন এই প্রেস কনফারেন্স ডাকা হয় ওনার মাধ্যমে আমরা ডাকি আমাদের সরকার মহোদয় এবং এখানে উপস্থিত সমস্ত যারা মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আমি এখানে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এখানে আসার জন্য এবং আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন এর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এখানে আমার পূর্ববর্তী বক্তা শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় অলরেডি বলেছেন যে এই যে বিবি জি রামজি বিল 2025 ইনি অনেক ধরনের তর্ক বিতর্ক এসব হয়েছে এবং লোকসভাতেও হয়েছে রাজ্যসভাতেও হয়েছে কিন্তু একটা অদ্ভুত বিষয় যখন তর্ক বিতর্কর পর যখন বিল পাস হয় তারপরেও তারা কিন্তু বাইরে এসে আবার বিতর্কের সৃষ্টি করে এতে করে মানুষের কিন্তু একটা অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি করার একটা চেষ্টা করে সেই বিভ্রান্ত যেন না করতে পারে তার জন্যই আজকে ন্যাশনাল লেভেলে তো হয়েছে আমরা স্টেট লেভেলে আজকে এই বিলের বিষয়ে দু চারটি কথা আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরা ভাষীকে আমরা জানাতে চাই। এখানে বলা হয়েছে 16 ডিসেম্বর 2025 আমাদের ইউনিয়ন মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহান লোকসভায় সেটা পেশ করে এবং পরবর্তী সময়ে 18 ডিসেম্বর 2025 তারিখে লোকসভায় পাশ হয় কিন্তু আমরা সবাই জানি লোকসভায় পাশ হওয়ার পর আবার সেটা রাজ্যসভাতে পাঠাতে হয় তো সেখানেও রাজ্যসভাতে 21 ডিসেম্বর 2025 তারিখে বিলটি পাশ হওয়ার পর সেটা 19 ডিসেম্বর 2025 বিলটি রাজ্যসভাতে পাশ হয় এবং পাশ হলে সেটা আবার রাষ্ট্রপতিজির এখানে যেতে হয় এবং 21 ডিসেম্বর সেটা রাষ্ট্রপতিজি যখন অনুমোদন পায় সেটা একটা আইন হিসাবে পরিগণিত হয়েছে। আমরা সবাই জানি যে এই যে ইন্ডিয়াস ওয়েজ এমপ্লয়মেন্ট ইনিশিয়েটিভ প্রগ্রেস থ্রু মাল্টিপল ফেজেস ডিফারেন্ট সময়ে ভারতবর্ষে হয়েছে বিগিনিং উইথ আর্লি program such as the Rural Manpower Program in 1960. পরবর্তী সময়ে Crash Scheme for Rural Employment in 1971.
এটা এরকম না, এখানে হইচে আরম্ভ করেছে, MGNরেগার নাম পাল্টিয়ে দিয়েছে, বারবার বিভিন্ন নামে বিভিন্নভাবে যখন যখন যে গভর্নমেন্ট এসে তখন চেষ্টা করেছে গরিব বা সাধারণ মানুষের গ্রামীণ এলাকা কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, এমপ্লয়মেন্টের কিভাবে গ্যারান্টি দেওয়া যায়। তো সেই রকম তো 1960-তে রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম হয়েছিল, তারপর ক্রেশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন 1971-এ হয়েছে। পরবর্তী সময়ে সেখানে these were followed by more structured efforts in 1980 এবং 1990, including National Rural Employment Program, Rural Landless Employment Guarantee Program, এরকম বিভিন্ন নামে এক এক সময় এই ঘটনাগুলো হয়েছে। এবং শুধু তাই নয়, লেটার এই যে এতগুলো যেটা আমি বললাম ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, সেগুলো রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, সেগুলো মার্জড উইথ জওহর রোজগার যোজনা ইন 1993 এবং which consolidated into সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা ইন 1999। উদ্দেশ্যটা কি ছিল? aimed at improved coverage and coordination। তারপর কি হলো? এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এন্ড দ্য ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম অ্যাড্রেস সিজনাল আনএমপ্লয়মেন্ট এন্ড ফুড সিকিউরিটি। কিন্তু আমরা দেখলাম যে এতগুলো যে এক একবার এক এক রকমের প্রোগ্রাম করেছে, তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু মানে অনেকটা বলে যে টেস্টিং মেথড বা ট্রাইং অ্যান্ড এরর মেথড এই ধরনের। তো আলটিমেটলি সেই ট্রাইং অ্যান্ড এরর মেথডের পরে দেখা গেল মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অফ 1977 সেটা দেখা গেল খুব ভালো। এবং এই যে মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অফ 1977 এই যে একটা মেজর শিফট করেছে, তাতে দেখা গেছে এবং এই যে কনসেপ্টটা সেটা ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ স্ট্যাটুটরি রাইট। আগের স্ট্যাটুটরি রাইট ছিল না, স্ট্যাটুটরি রাইট টু ওয়ার্ক, আইনগতভাবে রাইট হয়েছে। এবং এই যে এক্সপিরিয়েন্স মহারাষ্ট্র গভর্নমেন্ট করলো, সেটাকে মাথায় রেখে these experiences culminated in the enactment of Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, that is MGNREGA, in 2005, providing nationwide legal framework for rural generation। কিন্তু এর মধ্যে আমি বলছি এর মধ্যে অনেকগুলো খামতি ছিল। তো সেই খামতিগুলো দূর করার জন্য, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জি নেতৃত্বে যেভাবে আমাদের যে সেন্ট্রাল মিনিস্টার আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চলছে, একের পর এক উনি বারবার বলছেন যে রিফর্ম করতে হবে, রিফর্ম ছাড়া কিচ্ছু হবে না। এবং রিফর্ম যত হবে তত করে মানুষের ইজ অফ ডুইং, ইজ অফ বিজনেস, ইজ অফ লিভিং সব কিছু কিন্তু তাতেই হবে। এতে করে মাথায় রেখে এটা কাউকে মানে ওরা করেছে বলে কারোর নামে করেছে এর জন্য না, এটাতে কি বলেছে জি রাম জি বিল 2025। এর ফুল নেমটা কি? রামের কথা শুনলে অনেকে মনে করে কি জানি রাম, আসলে তো এটা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য লোকসভা এন্ড রাজ্যসভা। তো এইরকম এটা, তো এটাকে নিয়ে নানা রকম ভাবে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। So it aims to replace the Mahatma Gandhi National Rural Employment Guarantees Act with a new framework। কিছু নতুন ভাবে চেষ্টা করেছে, আগে যেরকম হয় একের পর এক পোস্ট ইন্ডিপেন্ডেন্স সেইভাবেই কিন্তু সেগুলো হয়। সো দ্যাট ইনক্লুডস কি হায়ার ওয়ার্ক গ্যারান্টিজ, যাতে আরো বেশি কাজ দেওয়া যায়, বেশি পরিমাণে দেওয়া যায়। ক্যাপড ফান্ডিং ফর রুরাল ডেভেলপমেন্ট, ক্যাপড ফান্ডিং মানে normative allocation that is made by the central government। তো সেইভাবে একের পরে এই কারণে কিন্তু এই যে চেঞ্জগুলো করলো, এক নম্বর। দু নম্বর হচ্ছে ফোকাস অন ডিউরেবল ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন। আগে দেখতাম কাজ হলো সেটা কিন্তু ডিউরেবল থাকতো, কি কাজ করছে কোথায় করছে কেউ জানে না, এবং সেটা কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার হচ্ছে। অ্যান্ড টাইটেন অ্যাকাউন্টেবিলিটি, যে কাজ করছো তার অ্যাকাউন্টেবিলিটি দরকার।
in employment program. Third হচ্ছে commitment of over rupees 95,000 crore, আপনারা ভাবুন 95,000 crore from the central government for this initiative. আরেকটা কি বলছে, modernization of rural employment guarantees to align with long term infrastructure এবং এটাকে যাতে প্রপার মানে রেজিলিয়েন্স গোলস আমরা করতে পারি তার জন্য এটা করা। অর্থাৎ এই যে পয়েন্টগুলো আমি বললাম সেটাকে যদি আমরা ধরি, দিস বিল রিফ্লেক্টস এ সিগনিফিক্যান্ট শিফট ইন ইন্ডিয়াস অ্যাপ্রোচ টু রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। আজকে এই যে বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। একের পর এক উনি রিফর্ম করে করে সাধারণ মানুষের জন্য যে চিন্তা ভাবনা করছেন। আমাদের 75% লোক আমাদের পপুলেশনের গ্রামীণই থাকে, তো তাদের যদি আর্থসামাজিক উন্নয়ন না হয় তাহলে শুধু শহর কেন্দ্রিক কিছু করলাম তাতে লাভের লাভ কিচ্ছু হবে না। এবং এটা বরাবরই আমরা কিন্তু সেটা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী সেটার উপর প্রচন্ড জোর দিয়েছেন। এবং এতে করে এই যে এই নতুন আইন, তাতে করে কর্মসংস্থানের এটা কিন্তু নিশ্চয়তা বাড়িয়ে দিবে। 100 দিন ছিল আগে, আপনারা সবাই জানেন, এবং 100 দিন থেকে 125 দিন করা হয়েছে। আগে এই নিয়ে বিধানসভাতেও আলোচনা হয়েছে যে 100 দিনের কাজ দেওয়া হয় না, 65 দিন কেন। তো এটাও আমি আপনাদের সামনে বলতে চাই যে এখন যেমন মাননীয় প্রধানমন্ত্রীজি একটা 13,000 কোটি টাকা যে বিশ্বকর্মা যোজনা করেছে, অনেকে আছে এইসব যোজনার সাথে যুক্ত হয়ে যাওয়াতে অনেকে আবার এইসব কাজে আসতে চায় না, আরো অনেক বিভিন্ন স্কিম থাকাতে কিন্তু কাজ চাইলে কিন্তু কাজ আমরা দিতাম, কিন্তু এগুলো কমপ্লিকেটেড। এখন কিন্তু এরকম না, এর জন্যই এই যে আইনটা আনা হয়েছে 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন। এবং যারা পরিশ্রমী গ্রামীণ জনগোষ্ঠী আছে এটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি একটা পরিবর্তন। এবং এই যে আইন এর যে প্রধান যে বৈশিষ্ট্য যে গুণাবলী সেগুলো 1 নম্বর হচ্ছে বেকার ভাতার অধিকার। পূর্ববর্তী যে আইন ছিল অর্থাৎ MGNREGA যে অধীনে বিভিন্ন শর্তের কারণে বেকার ভাতা পাওয়া কার্যত প্রায় অসম্ভব ছিল, কিন্তু এই যে জি রামজি আইন 2025-এর অধীনে এই সকল বিধিনিষেধ কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এখন কাজের দাবি জানানোর পর কর্মসংস্থান প্রদান না হলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বেকার ভাতা প্রদানযোগ্য হবে, মানে দিতেই হবে। এই যে বেকার যে জায়গাটা, যে যদি ঠিক সময়ে কর্মসংস্থান প্রদান না করা হয় দাবি জানানোর পরে তার টাইমলাইন দেওয়া আছে, সেই টাইমলাইনের মধ্যে যদি কাজ না দেওয়া হয় তাহলে তার জন্য কিন্তু বেকার ভাতা দিতে হবে। এবং শুধু তাই নয়, খুব সম্ভব এটা আগামী দিন যখন আরো ক্লারিফিকেশন আসবে উইথ ইন্টারেস্ট দিতে হতে পারে সেটা। এর ফলে কর্মসংস্থানের যে একটা বাস্তব যে একটা অধিকার এবং তার যে আইনগত অধিকার সেটা কিন্তু প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর হচ্ছে সময় মতো মজুরি প্রদান। আগে আমরা দেখতাম সময় মতো মজুরি দেওয়ার সেরকম কোনো আইন কিছুই ছিল না। তো মজুরি প্রদানে যদি বিলম্ব হয় সেটা আগে হতো, এখন মজুরি প্রদানে কোনো বিলম্ব হলে বিলম্বিত প্রতিটি দিনের জন্য ওই যেটা আমি বললাম ক্ষতিপূরণ সহ মজুরি প্রদান করতে হবে। এর ফলে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা বৃদ্ধি পাবে, শ্রমিকরা তাদের পূর্ণ প্রাপ্যতা নিশ্চিতভাবে পাবেন। 3 নম্বর হচ্ছে গ্রাম স্তরে পরিকল্পনার স্বায়ত্তশাসন, ডিসেন্ট্রালাইজেশন। গ্রাম সবাই ডিসিশন নেবে কোন জায়গায় কি কি কাজ হবে। তো এখন থেকে কাজের পরিকল্পনা গ্রাম সভাতে নির্ধারিত হবে। গ্রাম পঞ্চায়েত উন্নত যে গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনা তারা প্রণয়ন করবে, সেখানে তারা প্ল্যান করবে এবং সেখানে কিন্তু গ্রামবাসীদেরও, গ্রাম সভা যখন হবে গ্রামবাসীরাও সেখানে কিন্তু উপস্থিত থাকবে, তাদের মতামত নিয়ে তারা সর্বসম্মতভাবে সেই ডিসিশনগুলো নেবে। এখানে আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাজের এই যে আইন হয়েছে তাতে 4টা কাজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি?
আগে তো কি কাজ করবে, আজকে বলছে এখানে গাছ কাটো, এখানে ঘাস কাটো, একবার ওই পুকুর কাটো, এরকম না। কাজের চারটা কিন্তু প্রধান কাজ এখন ডিফাইন করা হয়েছে। একটা হচ্ছে জল নিরাপত্তা ও সংরক্ষণ সংক্রান্ত কাজ, ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ ক্যানেল। কোনো জায়গায় ক্যানেল তৈরি করতে হবে, সেখানে তাদেরকে যুক্ত করা হবে। চেক ড্যাম, আমরা জানি চেক ড্যাম। তাছাড়া রিজুমিনেশন অফ পন্ডস, কোনো পুকুর ঠিকভাবে পরিচর্যা হচ্ছে না, সেখানে তাদেরকে লাগানো হবে। এফরেস্টেশন, প্লান্টেশন, এইসব জায়গায় তাদেরকে কাজে যুক্ত করা হবে। এই হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজ। সেটা কি? সেখানে রুরাল রোডস আছে, কিছু রোড, সেখানে তারা কাজে যুক্ত হতে হবে। গ্রাম পঞ্চায়েত ভবন, সেখানে গ্রাম পঞ্চায়েত ভবন তৈরি কাজে তাদেরকে ব্যবহার করা যাবে। তাছাড়া অঙ্গনবাড়ি সেন্টার, সেখানেও তাদেরকে ব্যবহার করা যেতে যাবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাসেটস, এগুলো গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজে নির্দিষ্টভাবে বলা হয়েছে, এই কাজগুলো তাদের জন্য দেওয়া হয়েছে। আজীবিকা উন্নয়নমূলক কাজ। আজীবিকা উন্নয়নমূলক কাজটি কি? যেমন গ্রামে রুরাল হাটস, সেগুলো তৈরি করতে তাদের সাহায্য দেওয়া হবে। ফুড গ্রেইন স্টোরেজ, আমরা সবাই জানি ফুড গ্রেইন স্টোরেজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য রুরাল এরিয়া। তাছাড়া ওয়ার্কশেপ ফর যে আমাদের এসএইচজি গ্রুপের যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন, তাদের জন্য ওয়ার্কশেপ বানানো। শুধু তাই নয়, তাদেরকে ডেয়ারি যে ইনফ্রাস্ট্রাকচার, যে দুগ্ধের সাথে যারা যুক্ত, তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার কোথাও দরকার আছে, গাবি বা কোথাও কোনো রাখতে হবে, সেই সব জায়গায় তাদেরকে ব্যবহার করা যাবে। লাস্ট হচ্ছে জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল আবহাওয়া মোকাবেলা কাজ। সেটা কি? আমরা সবাই জানি, যখন সাইক্লোন হয়, কাকে আনবো, কোথায় আনবো, তাদেরকে কিন্তু এখন সেই কনস্ট্রাকশন অফ সাইক্লোন এরিয়া, যখন কোনো সেখানে সমস্যা হবে, তাদেরকে ব্যবহার করা হবে। তাছাড়া ফ্লাড শেল্টার হাউস যাতে তৈরি করে, এমব্যাঙ্কমেন্ট, কোনো জায়গায় বাঁধ নির্মাণে তাদের কাজ ব্যবহার করতে হবে। তাছাড়া ফরেস্টে অনেক সময় আমরা দেখি ফায়ার হয়, তো সেখানে আমরা মনে করি যে কাকে আনবো, তো এদেরকে কিন্তু নির্দিষ্ট করা হয় যে দেয়ার ওয়ার্ক, দেয়ার এক্সপার্টাইজ অর দেয়ার ওয়ার্ক ক্যান বি ইউটিলাইজড। এই যে চারটি ক্ষেত্রে একত্রে যে উন্নয়ন এবং ক্ষমতায়ন এবং সমন্বয় এবং টেকসই আজীবিকার ভিত্তি গঠন করা হয়, এই চারটি যেটা আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় যেটা বিভাগীয় সমন্বয় ও স্বচ্ছতা, আমাদের আগের কোন ডিপার্টমেন্ট কোনটা দেখবে, এটার একটু অসামঞ্জস্য ছিল। তো এর জন্য যে অ্যাকশন প্ল্যান দরকার, সেই সমস্ত এই আইনে, এই যে আইনটা তৈরি হয়েছে, গ্রাম স্তরের সকল কাজ বিকশিত ভারত জাতীয় গ্রামীণ পরিকাঠামো স্টেকে সেটা অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ এই অ্যাকশন প্ল্যান এখানে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে কাজে এক এক জায়গার মধ্যে খালি দেখা যায় খালি পুকুর খননই করছে, খালি খননই করছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে রাস্তায় তৈরি হচ্ছে। তো এতে করে কিন্তু যেহেতু এটা আইডেন্টিফাই থাকবে যে ডাবলিং হচ্ছে কিনা, ট্রিপলিং হচ্ছে কিনা, সেটা রোধ করা যাবে। এবং এতে করে বিভিন্ন বিভাগের মধ্যে, ধরেন যে লাইন ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে। এবং সবচেয়ে বড় যে জিনিস আমরা আগে দেখতাম যে একজন মিডলম্যান বসে আছে, 20 জনের কাজ 4 জনের নাম লিখে বাকিগুলো পকেটস্থ করেছে, আমরা দেখতাম আগে, আমরা সবাই জানেন, আপনারাও জানেন। তো সেইগুলোর জন্যই এই যে দুর্নীতি, সেগুলো কিন্তু প্রতিরোধ হবে। কৃষি ও শ্রমের সমন্বয়, এটা খুব ইম্পর্টেন্ট। এই আইনের অধীনে রাজ্য সরকারের যে বপন ও কাটাই সংক্রান্ত প্রধান কৃষি কার্যক্রমের জন্য মোট 60 দিনের একটি সময়কাল নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়। স্টেট গভর্নমেন্ট ডিসিশন নেবে যে কখন কৃষি সময়, যাতে কৃষি সময়ের জন্য 365 ডে, তো 365 ডেজের মধ্যে 2 মাস আমরা সাধারণত এই বপন এবং যে কাটাই সংক্রান্ত থাকে, এটা স্টেট গভর্নমেন্ট তার অবস্থা বুঝে সেটা ডিসিশন নেবে। তখন কিন্তু সেখানে তাদেরকে কোনো কাজ দেওয়া হবে না, যাতে করে মানে এগ্রিকালচারে কোনো ডিসরাপশন না আসে। তাহলে 365 থেকে যদি আমরা 60 মাইনাস করি, তাহলে 305 ডেজ হয়। 305 ডেজের মধ্যে
আমরা এই যে 100 থেকে 125 দিন করলাম, সেই 125 দিনের কাজটা আমরা তাদের কাছে ডিস্ট্রিবিউশন আমরা করব। তো এর ফলে কিন্তু একটা প্র্যাকটিক্যাল এটা বিষয় বাস্তবায়িত হবে এবং আমার মনে হয় যে কৃষি কার্যে কোনো রকম আমাদের, কারণ আমরা সবাই জানি আমাদের জিএসডিপি বলুন, জিডিপি বলুন, কৃষি প্রধান ভারত, কৃষি প্রধান ত্রিপুরা, সেখানে কৃষি কার্যে কিন্তু প্রবলেম হয় না। প্রশাসনিক ব্যয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের জন্য খুব কম পয়সা ছিল, আগে ছিল মাত্র 6%, এই যে প্রশাসনিক ব্যয়, সে থেকে বাড়িয়ে 9% করা হয়েছে। এর ফলে গ্রাউন্ডে যারা মাঠে থাকবে তাদের কিন্তু পরিষেবা অনেক সেটা নিশ্চয়তা করা হবে এবং ক্যাপাসিটি বিল্ডিং এবং খুব মসৃণ বাস্তবায়ন সেটা সম্ভব হবে। এই যে নতুন আইন সংক্রান্ত শুধুমাত্র সরকারি আর অফিসিয়াল যে সাইট সেখান থেকে কিন্তু সেটা সংগ্রহ করতে হবে, যেখানে খুশি সেখান থেকে পড়া যাবে না এবং তার জন্য যে তথ্য সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যেতে পারে। এমডিএনরেগা এই যে চলমান যে সকল কাজ সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে, মুন্না এমডিএনরেগা চলে যাবে এখন, এটা পাশাপাশি চলতে থাকবে, মানে গ্যাপ যেন না থাকে। তো এমডিএনরেগা, অনেকে বলবে এমডিএনরেগা শেষ, এমনি না, কাজ চলতে থাকবে। পাশাপাশি আমাদের এই যে বিবিজি রামজি, এটাও চলতে থাকবে আস্তে আস্তে করে, যখন সেটাকে টেক আপ করে নেবে, যাতে মানে গ্রামীণ এলাকার যারা রোজগার পাচ্ছে তাদের সমস্যা না হয়। এটা যখন এটা অ্যাক্লিমেটাইজ হবে বা সেটাকে টেক আপ করবে, তখন অটোমেটিক্যালি সেটা কিন্তু আস্তে করে শেষ হয়ে যাবে। তো সেইভাবেই আমার মনে হয় যে এই ধরনের যে একটা বিবিজি রামজির আইন 2025, এটা যদি বাস্তবায়িত হয়, সারা ত্রিপুরাতে না সারা ভারতবর্ষে সেটা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিকশিত ভারত 2047-এর যে টার্গেট রেখেছে, ত্রিপুরাতেও আমরা বিকশিত ত্রিপুরা 2047 আমরা টার্গেট করেছি। আর আমরা তো আর একটা ইন এডিশন আরেকটা রেখেছি, এই যে নতুন ত্রিপুরা। কালকে আমি এক জায়গায় গেলাম, আমরা বললাম মাননীয় প্রধানমন্ত্রীজি নতুন ভারত বলেছেন, আমরা বলছি নতুন ত্রিপুরা। কালকে এক জায়গায় আমাদেরই এক মানে আমাদের ট্রাইবেল লিডার বলছিলেন নতুন এবিসি। আর আজকে আমি আবার বললাম, যখন আমাদের মেয়র সাহেব ছিলেন একটা প্রোগ্রামে, যে ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে মানে আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে, নতুন মিউনিসিপ্যালিটি এবং নতুন ত্রিস্তরীয় পঞ্চায়েত, এই আশা রাখছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তা ভাবনা করছেন ভারতকে শ্রেষ্ঠত্ব লাভের জন্য সারা পৃথিবীর মধ্যে, সেটা এই আইনের মাধ্যমে সেটা সম্ভব হবে, সেটা আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী গতকালকে যে নাটকীয়তা দেখালেন, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে কি বলবেন? তো কি বলবো, মাননীয় গৃহমন্ত্রীজি কিছুদিন আগে খুব সুন্দর একটা কথা বলেছেন, আমার এত ভালো লাগলো। उन्हीं बोले मैं बहुत एक सिंपल एक आप लोगों को फॉर्मूला बता, क्या फॉर्मूला? बोला आप लोग जीत पाओगे ये जो हमारा बैलेट बॉक्स, जो बैलेट बॉक्स है, ईवीएम, तो ईवीएम का आपका रिजल्ट तभी आएगा सवेरे से 6 बजे से आप काम करो और रात 12 बजे तक आप काम करो। खाली 6 बजे से रात 12 बजे तक खाली अपने लिए सोचोगे, देश के लिए नहीं सोचोगे। जब ये सोचोगे तब आपका ईवीएम से रिजल्ट मिलेगा। এরা তো এইসবই করছে, ওরা নিজেদের নিয়ে চিন্তা। কাজে এর থেকে প্রমাণ হয় যে এইসব আবল তাবল বলে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। একের পর এক বিহারে পৌঁছে গেছি আমরা। এবার বলা হচ্ছে যে বেঙ্গল আমাদের টার্গেট, এবং আমি নিশ্চিত যে বেঙ্গলে আবার ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে। এবং এর আগেও উড়িষ্যা হয়েছে, দিল্লি হয়েছে, আর বাকিগুলো মহারাষ্ট্র, আমাদের মধ্যপ্রদেশ আগেও ছিল, আবার আমরা পেয়েছি। তো সব জায়গায় আমরা সব জায়গায় আমরা কিন্তু একের পরে ছত্তিশগড় আমরা পেয়েছি। এবং নিশ্চিত যে যেভাবে দেশ চলছে এবং যেভাবে দেশ সুরক্ষিত হচ্ছে, সবচেয়ে বড় বিষয় আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি মুখে শুধু বলেন না, খালি দুঃখ প্রকাশ করেন না। আগে তো দেখতাম দুঃখ প্রকাশ, मैं छोड़ूंगा नहीं,
আর এমনিতেই অপারেশন সিন্ধু, मैं छोड़ूंगा नहीं সার্জিক্যাল স্ট্রাইক, मैं छोड़ूंगा नहीं এয়ার স্ট্রাইক। তো একদিকে সুরক্ষিত ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সমস্ত যে পুরনো যে ধর্মস্থান সেগুলোকে পুনরুদ্ধার, আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো বাইরের থেকে শিক্ষাদান নিতে আসতো এখানে, সেগুলোর পুনরুদ্ধার, একের পর এক যেভাবে মানে মানে উন্নয়নের দিশা চলছে, এবং যেভাবে ভারতীয় জনতা পার্টি মানেই উন্নয়ন, মোদিজি মানেই উন্নয়ন, এবং মানুষের সম্মান, তার যে শুধু মানে এমন না যে খালি সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস বাড়ানো, তার যে মান, তার যে সম্মান, তার যে আত্মসম্মান, সেটা বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, আমরা সেভাবে কাজ করি। স্পেসিফিক হচ্ছে ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী সেখানে হেফাজত থেকে যে সমস্ত নথি বা যন্ত্রপাতি তিনি কালেক্ট করলেন, সেখানে মোবাইল বা বিভিন্ন এই বিষয়টা মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কিভাবে দেখছেন স্পেসিফিক এই ঘটনাটা সম্পর্কে? না দেখুন, ইডি তো ইডির কাজ করছে, এটা তো একটা মানে সেপারেট একটা এজেন্সি, এখানে তো সরকারের কোনো হাত থাকে না। সিবিআই, ইডি এগুলোতে তো সরকারের কোনো হাত থাকে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, তবেই তো ওখানে ওনারা গেছেন। এখন উনার কেন, যদি আমি মনে করি যে আমি সৎ, তাহলে আমার এখানে যদি এখন কেউ মানে কোনো এজেন্সি যদি আসে, তাহলে আমার ভয়ের কি আছে? আমার তো সমস্যা নেই। এবং এর আগেও বারবার এই ধরনের বহু ঘটনা হয়েছে, এবং এগুলো পরীক্ষিত, কতগুলো লোক জেলে গেছে এবং কতগুলো লোক জেলে মারাও গেছে, এগুলো সবাই জানে। এগুলো তো একটা মানে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে ওনারা পশ্চিমবঙ্গে ওনারা ক্ষমতায় আছেন, এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। এটা আগামী দিনে সবাই বলছে যে যদি আমাদের বাঁচতে হয়, ওয়েস্ট বেঙ্গলকে আমাদের বাঁচাতে হবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, এই কন্ডিশনটা আমাদের আসতে হবে। একটা লাস্ট কোশ্চেন, তিপ্রামথার বিরুদ্ধে আপনি বারবারই অভিযোগ তুলেছেন যে এবং তিপ্রামথা বিজেপির কর্মীদের উপর আক্রমণ করছে, কিন্তু তিপ্রামথা আপনার সঙ্গে সরকারিও আছে, এমনকি আপনার মন্ত্রিসভার সদস্য আপনার বা আপনার সরকারের বিরুদ্ধে কথা বলছে। তাদেরকে কি সরকারে থাকার জন্যই আপনারা বলবেন, নাকি সরকার থেকে প্রয়োজনে বেরিয়ে বিরোধী অবস্থানে যাওয়ার কথা বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির আগেও আমরা বলি, আমরা আমাদের সাথে যখন অ্যালায়েন্স হওয়া পার্টনার হিসাবে আসে, উই ওয়ান পার্টনার, আমরা কিন্তু পার্টনার হিসাবে দেখি। এবং ভারতীয় জনতা পার্টি এখন পর্যন্ত ইতিহাস বলে না যে কোনো পার্টনারকে ছেড়ে দিয়েছে। কেউ যদি মনে করে ছেড়ে দেবে, তা আমাদের কিছু করার নেই, কিন্তু আমরা কিন্তু সম্মান দিয়ে রাখি সবাইকে। কিন্তু আমাদের উপরে মানে এই ব্ল্যাকমেলিং এর যে সিস্টেম, ওই মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন না যে পরমাণুর ব্ল্যাকমেলিং করতো আগে পাকিস্তান, এইসব ব্ল্যাকমেলিং করে আমরা এইগুলোকে কোনো অবস্থায় সেইগুলোকে আমরা মান্যতা দিই না। আর তাছাড়া আরেকটা বিষয় যেটা অদ্ভুত লাগে আমার এক এক সময়, আমি আজকেও আপনাদের সাংবাদিক বন্ধুদের কালকে আমি বলেছিলাম যে কথা এবং কাজের মধ্যে কেন যে একটা বিরাট গ্যাপ থাকে, এবং এই ধরনের কালচার এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বহুদিন ধরে, এবং এমনভাবে বলে, আমি জানি না এইভাবে রাজনীতি চলবে কিনা। কারণ আমরা শিখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমরা শিখছি আমাদের পার্টির যিনি প্রধান আছেন সর্বভারতীয় স্তরে জেপি নাড্ডাজি, আমাদের অমিত শাহজি, তো আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, এরকম যারা লিডার, এরা কিন্তু কোনোদিন আমি দেখিনি যে মিথ্যা কথা বলা বা মানে চতুরতা দেখা বা এইসব এই ধরনের দেখা না। তো এই একটা টাইম নেবে, আস্তে আস্তে লোকাল পার্টিগুলো আজকে সর্বভারতীয় স্তরে আপনি দেখুন কি হয়েছে। আপনার উত্তরপ্রদেশে দেখুন আপনি কি অবস্থা হয়েছে, বিভিন্ন জায়গায় দিল্লিতেও আপনি দেখুন কি হয়েছে। তো এগুলো এতদিন ধরে গার্জিয়ানশিপের অভাব ছিল সারা ভারতবর্ষে, এবং প্রপার গার্জিয়ান চলে আসাতে এখন আস্তে আস্তে করে ওদের মানে মিশে যাওয়ার জমিতে মিশে যাওয়ার সময় এসে গেছে। এভাবে চলবে না। আমি ওনাদেরকে বলেছি, একদিকে আপনারা আমাদেরকে উইশ করবেন, উই আর উইথ ইউ, আবার যখন আপনারা লোক আমাদের ছেলে আমাদের কার্যকর্তাদের মারধর করবেন, তখন আপনারা মারার পরে যখন বলি, তখন আপনারা বলছেন যে না এরা আমাদের লোক না। আবার এদের ছাড়িয়ে আনার জন্য আবার দেখা যায় আপনারা ফ্ল্যাগ নিয়ে গিয়ে থানার মধ্যে আপনারা নানাভাবে আন্দোলন করে। আবার এখন নতুন একটা ফোরাম বানিয়েছে, আবার
মানে আরেকটা সিডো ফোরাম বানিয়েছে, এই ফোরামের নামে আবার একটা আন্দোলন করছে। আসলে দে আর নট ইন দেয়ার মাইন্ড। আমি বলবো যে প্রকৃতপক্ষে যদি ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা এসছেন, ভারতীয় জনতা পার্টি একটা গঙ্গার মতো, নদীর মতো এটা, সেখানে সবাই আসলে ওই স্রোতের সাথেই চলতে হবে, আমাদেরকে বিপরীত স্রোতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। বহু লোক আমাদের পার্টিতে এসছে কিন্তু থাকতে পারে না, কিন্তু এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, অনেকে এসে মানে জমছে না, মনে হচ্ছে ভাল লাগছে না, আমরা তো এইভাবে রাজনীতি করে আমরা আসি তো চলে যায়, তো ইট ইজ আপ টু দেম অনলি হোয়াট দে উইল ডু। কিন্তু মানুষ চায় যে শান্তি, মানুষ শান্তিতে চলতে চায়, সাধারণ মানুষ সাধারণভাবে চিন্তা ভাবনা করে, এত জটিলভাবে চিন্তা করে না, এইভাবে করে আমার মনে হয় তাদের এখনো সময় আছে, এগুলো বসে নিশ্চয়ই, আমি তো বারবার বলছি আসুন কথা বলি, আমরা সব প্রবলেম সলভ করব, কিন্তু আমাদের জোর করে কোথাও যাওয়া আসা কেউ যদি বন্ধ করে সেটা আইনের মাধ্যমে তার মানে শান্তির জন্য শক্তি প্রয়োগ করব। আপনি 28টা আসনের কথা বলেন বারবার। কোনো চাপ আছে রাজ্য সরকারের উপর Thank you. যেটা আপনারা Okay, thank you. I mean, sir, just now a press conference was there of the opposition leader on the same issue on which you say, as you claim that this will give more transparency, clarity. They had asked, will the minimum wages be increased? Because BJP, they say, the Jin Chaudhary had done the press conference. Will the minimum, any chance of the minimum wage be increased in this case? No, that will be there, no problem. And every year it is increased. This time also it has increased, you know. Already in Vidhan Sabha, in Assembly, I have told that presently I think about 256 wage is given. So naturally it will be increased, and this increase of this wage automatically would be done by the central government. So on the basis of that, state cannot increase that amount. Thank you very much.